আমি যখন রাষ্ট্রপতি ইলেকশন নেব তখন রাষ্ট্রপতি ইলেকশন করব, এখন আগামীতে সংসদ নির্বাচন নেব, সংসদ নির্বাচন করব, আবার যখন স্পিকার ইলেকশন নেব স্পিকার ইলেকশন করব। মানে আমি গণতন্ত্রের রক্ষক হিসাবে কাজ করতে চাই। আমি অত হইতে নাও পারি, কিন্তু আরও কত পার্টি আছে, তারা কিন্তু অনেক লোক আছে, তাদের যোগ্যতা আছে, তারা হয়তো হইতেও পারে। আমি কেনই বা এই খালি এক হাসিনা এক খালেদার মধ্যেই রাজনীতিকে সীমাবদ্ধ রাখবো? গণতন্ত্রের চর্চা করতে হবে না? গণতন্ত্রের চর্চা করার জন্য এগুলো আবার পুনরায় আর আমার দল তো আছে, জনকল্যাণ তো আমি কাজ করি ইনশাল্লাহ। তো আমি তো আগে প্রধানমন্ত্রী ছিলাম, পদপ্রার্থী জনকল্যাণ পার্টির চেয়ারম্যান। আমি বঞ্চিত নিপীড়িত ছিলাম দেখেই জনকল্যাণ পার্টি করছি 2003 সালের মার্চ মাসের 20 তারিখে। আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পর থেকেই আমার এক স্কুলের শিক্ষক বললো নিবন্ধন করো। তখন ওই চীনবর্তী সম্মেলন কেন্দ্রের এখানে নির্বাচন কমিশন অফিস ছিল। কাজী রকিবউদ্দিন সাহেব মাত্র আইছে, এর আগে একজন এখনো অফসরে যায় না, সাবেক কাজী রকিবউদ্দিন সাহেবের আগে একজন নির্বাচন কমিশনার ছিল, সে কাগজে কলমে অফসর গেছে, কিন্তু বাস্তব অফসরে যায় না। সে 6 মাস ছিল এখানে, 2 জন ছিল, কাজী রকিবউদ্দিন এবং তার আগে একজন, তার নামটা আমি বলতে পারি না। তখন থেকে আমি নির্বাচন কমিশনে, আমার একজন শিক্ষক ঢাকা থেকে যাইতো আমার বাগাপুর স্কুল অ্যান্ড কলেজে, তুমি যে স্কুলের গেটে দিছো এই 10 টাকার কাগজ ফটোকপি কইরা, তুমি তো নির্বাচন কমিশনে যাও, দল নিবন্ধন করো। তখন থেকে আমি দলটাকে নিবন্ধনের জন্য, তখন থেকে আমি জনকল্যাণ পার্টির চেয়ারম্যান। প্রধানমন্ত্রী পদপ্রার্থী 2003 সালের মার্চ মাসের 20 তারিখে জনকল্যাণ পার্টির চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ছিলাম। মাঝে দিয়ে একটা গণতন্ত্র হরণ হইল, তারপরে রাষ্ট্রপতি নির্বাচন হইতো না, একক কর্তৃত্ব। সেই কারণে একক কর্তৃত্বের কারণে আমি চিন্তা করলাম রাষ্ট্রপতি নির্বাচনটা করি, তাহলে গণতন্ত্রের একটা বিরোধী আন্দোলন এবং গণতন্ত্রের একটা সুবাতাস বইবে। তখন আমি নির্বাচন কমিশনে গেলাম 4 জন রাষ্ট্রপতিকে নিয়ে, আরও 3 জন রাষ্ট্রপতি ছিল, সবাই সেনাবাহিনীর দাওয়া খাইয়া, পুলিশের দাওয়া খাইয়া পলাইলো। আর আমি মাইক দিয়ে আন্দোলন করলাম, সারা বাংলাদেশের মানুষ জানলো যে আমি রাষ্ট্রপতি নির্বাচন করব। কিন্তু অরিজিনালি আমি জনকল্যাণ পার্টির চেয়ারম্যান, গণতান্ত্রিক জোটের চেয়ারম্যান। আমি 2003 সালের মার্চ মাসের 20 তারিখে এসএসসি পরীক্ষা দেওয়ার পর থেকেই আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী ছিলাম। আমি অনেক কিছু দেখছি, ডক্টর ফখরুদ্দিনের আমল দেখছি, কত আমল যে দেখছি, আমি খালেদা জিয়ার আমলও দেখছি, বুঝছেন? খালেদা জিয়ার আমলে কিন্তু সন্ত্রাস কম ছিল না। খালেদা জিয়ার আমলে আওয়ামী লীগের যেই নেতারা, এই আমার এক বড় ভাই, আমার বিএনপির লোক, এই শ্রীপুরে, গাজীপুর শ্রীপুরে, ওইখানে হলো আওয়ামী লীগের এলাকা, রহমত আলী এমপি ছিল। সেই এলাকায় কিন্তু আওয়ামী লীগ ছাড়া কেউ কিছু বুঝতো না, কিন্তু এই ফেসিস সরকারের আমলে আওয়ামী লীগ থেকে তারা জনগণ বিদায় নিচ্ছে। কিন্তু ওই সময় দেখতাম যে বিএনপির নেতারা, তানভীর আহমেদ সিদ্দিকীর খাটো একটা লোক, তার নেতারা সন্ত্রাস, চাঁদাবাজ, গোলাগুলি করতো, আর আওয়ামী লীগের নেতারা ক্ষমতায় থাকা ওই দেওয়াল টুপকায় আইতো, বুঝছেন? সেটার প্রতিশ্রুতি হিসাবে আবার আওয়ামী লীগের নেতারা বিএনপিকে এইভাবে গুম হত্যা করছে। এখানে অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি আছে, নার্সিংরাও কিন্তু অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি কিন্তু পড়তে হয়। তাদের কিন্তু ছোট করে দেখা ঠিক নাই, তারা হয়তো নার্সিং পেশা, আর ডাক্তার হইলো মেডিসিন দেয়, এবং ডাক্তারি পেশা। কিন্তু নার্সিংরা ঢাকা মেডিকেলে দেখবেন, আমি একবার গেছিলাম, এই যেখানে অপারেশন থিয়েটার, সেখানে একজন বড় সিনিয়র নার্স আছে, সে অনেক ডাক্তারের চেয়েও বেশি অভিজ্ঞ। তাহলে নার্সকে আপনারা কেন ছোট করে দেখবেন? নার্সটা তো অনার্সের সমতুল্যই, বিয়ে না শুধু, অনার্সের সমতুল্য। তাদের ছোট করে দেখার কিছু নাই, তাদের দাবিগুলো মেনে নেন, টেকনোলজিস্টের দাবি মেনে নেন। তবে ডাক্তাররা হয়তো অনেক, ডাক্তারদের একটু মূল্যায়ন বেশি করি আমরা, হয়তো তারা সবসময় সব বিষয়ে কিছু কিছু ধারণা নেয়। ডাক্তার একটু বেশি মূল্যায়ন সবাই করে, নার্সরাও করে, কিন্তু অনার্সের সমতুল্য সিনিয়র যারা বুঝে, কাজ বুঝে, নার্সরা, তাদের অনার্সের সমতুল্যই দেওয়া উচিত। আমি প্রধানমন্ত্রী হইলে সর্বপ্রথম শ্রমিকের মজুরি 30,000 টাকা বাস্তবায়ন করব। নদীর ভাঙন থেকে নদীকে বাদ দিয়ে রক্ষা করব, যাতে জনগণের জমি নদীতে বিলীন না হয়। আর যাদের নদীতে ভেঙে গেছে তাদের খাত জমিগুলো 2% 1% করে দিব, আর খাত জমিগুলো সরকারের খাতায় নিব, এই গরিব মানুষে 2% করে দিব। জমিদার শ্রেণীরা, টাকাওয়ালারা 1 টাকা দিয়া, কর দিয়া, তারা বিভিন্নভাবে 100 বছরের জন্য 1000 বিঘা জমি লিজ নিয়ে নেয়, পরে এটা বেচা ফেলায়। অথচ সাধারণ মানুষ আমরা রাস্তায় ঘুমাই। ওষুধ এখন ডক্টর ইউনূসের আমলে আমার আব্বা ওই ঢাকা মেডিকেলে কিছু ফ্রি ওষুধ পাইছি, আমরা গরিব মানুষ এখন চাই এই ওষুধটা সম্পূর্ণ ফ্রি দেখ। এবং এই যে কয়দিন আগে ফেসিস্টের আমলে একটা নাপা ট্যাবলেটও ফ্রি দিত না। এখন সিট সংকট পুরো করার জন্য ঢাকা মেডিকেলকে 120 তলা করা হোক, ওই যে ডক্টর ইউনূস সাহেব মেডিকেল করতেছে, এইটা ঢাকা মেডিকেলকে করুক আরও বেশি করে, কারণ ঢাকা মেডিকেল একটা স্বয়ংসম্পূর্ণ মেডিকেল, এটারে করলে আরও ভালো হইব। আর আমাদের জনগণকে বলছি, আপনারা কেউ আপনাদের সন্তানের নিরাপত্তার দায়িত্ব সরকারের এবং আপনাদের নিজের। আপনাদের সন্তানরা যাতে কোনো উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল না হয়, আপনাদের সন্তানরা যাতে স্কুলে যায়, খেলার মাঠে থাকে, সেখানেও তাদের নিরাপত্তা নিয়ে কীভাবে থাকা যায় ট্রেনিং দিবেন নিজেরাই।
কারণ কয়জনকে দেখবে একটা সরকার? আপনার সন্তান যদি একটা জঙ্গি হয়ে যায়, একটা উচ্ছৃঙ্খল হয়ে একটা ঘটনা ঘটায় ফেলে, একটা খুন খারাপির মধ্যে জড়ায় পড়ে, হয়তো আপনার সন্তান করবে না, আশেপাশের কেউ করবে, আপনার সন্তানকে ফাঁসাই দিবে। সেই জন্য আপনারা সচেতন থাকবেন, আপনাদের সন্তানের জন্য কেয়ার করবেন আপনারা নিজেরাই, আর সন্তানকে ছোট করে দেখবেন না। আপনি রিক্সাওয়ালা হতে পারেন, আপনার সন্তান কি রিক্সাওয়ালা হবে? আপনার সন্তান তো অনেক উপরে চাহিদা, মনে চাই দেখা এমন কিছু বলবেন না যে আমি রিক্সাওয়ালা, আমার ছেলে মেয়ে লেখাপড়া করতে পারবে না, এরকম কিছু বলবেন না। বলবেন যে আমি রিক্সাওয়ালা, তোদের রক্ত পানি করে তোদের আমি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, জজ বানাবো। এই চিন্তাটা আপনাদের জনকল্যাণ এবং এই উচ্চতর সবাই চাইবে যে আপনার সন্তানের ভবিষ্যৎটা যা আপনি প্রতিষ্ঠা করে যান। কোনো সন্তানকে বৈষম্য করবেন না, সবার আগে বড় সন্তান, তারপরে মেয়াদ, আস্তে 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 সবারই গুরুত্ব দিবেন। এক সন্তানকে ডাইভার্ট করে আরেক সন্তানকে গুরুত্ব দিবেন এরকম না। আর সন্তানকে বুঝাইবেন যে মা বাবা প্রিয়জন, ভাই বোন প্রিয়জন, তোমার ওয়াইফের জন্য তুমি পর মহিলা কিংবা পর পুরুষের জন্য তোমার ফ্যামিলিকে অবজ্ঞা করবে না, টাকা পয়সা কিছু না, তুমি উপযুক্ত মানুষ হও, সত্য কথা বলো, ভাই বোন মা বাবা, কম খাও কম ঘুমাও, দরকার হলে ভাড়া থাকো বিল্ডিং না থাকলে, হ্যাঁ, কিন্তু মনের যে আবেগটা, তুমি ভালো কিছু ডাক্তার ইঞ্জিনিয়ার হইয়া তারপরে কামায় তুমি নিজে একটা বিল্ডিং করে নাও, হ্যাঁ, আগে থেকে চেষ্টা করো। আশা রাখো বিমান বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, ডক্টর ইউনূসের সাথে তার কাছ থেকে জ্ঞান নাও। মোবাইল, ডিজিটাল মোবাইলের মাধ্যমে গুগলে সার্চ দিয়া কিভাবে মেডিকেলের ডাক্তারি করা যায়, কিভাবে বিমান বাহিনীর পাইলট হওয়া যায়, এগুলো সার্চ দিয়ে বের করো এবং তোমরা জানো যে তোমাদের আগামীর ভবিষ্যৎটা তোমরা কিভাবে গড়বা।